ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবার আপনাদের সাথে এলাম। আগের দিন শেয়ার মার্কেটের বেসিক্স নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটু এগিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্তরা সঞ্চয়ের টাকা বিনিয়োগ বলতে কি বুঝি? ব্যাংকের ফিক্সড ডিপোজিট, এলআইসি পলিসি মানে জীবন বিমা, পিপিএফে টাকা রাখা, এই কয়েকটার ক্ষেত্রের বাইরে আমরা এখনও বেরোতে পারছি না। আমাদের সেই ফিনান্সিয়াল লিটারেসিটা এখনও আসেনি। কথা আমি বারবার বলছি। টাকা বাড়াতে হলে, আর্থিক সচ্ছলতা আনতে হলে আরেকটু বাইরের জগৎটা দেখতে হবে। টাকা, আমার সঞ্চয়ের টাকাটাকে আরও বিভিন্ন ক্ষেত্রে, ডাইভার্সিফাইড ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। তার ভিতর অন্যতম বলেছি যে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে আপনি জুয়া খেলার জন্য যাবেন না। জুয়া খেলার দরকার হলে আপনি 3 তাস খেলুন, ঘোড়ার রেসের মাঠে যান, আরও অনেক জায়গায় জুয়া খেলার ব্যবস্থা আছে, সেখানে যান। শেয়ার মার্কেটে যেটা শোনেন সেটা সম্পূর্ণ গল্পগাথা। কেউ না জেনে যদি বলে যে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার কাটবো, যা হবে, কিছু না জেনে শেয়ার মার্কেটে যে সে এখন ইন্ট্রাডে ট্রেডিং করতে গেল। শেয়ার মার্কেটে, বা যাকে বলা হয় স্টক মার্কেটও বলা হয়, সেই মার্কেটে নানা রকম ট্রেডিংয়ের ব্যবস্থা আছে। ইন্ট্রাডে ট্রেডিং মানে আজকে শেয়ার মার্কেট খোলা থাকে 9:30 থেকে 3:30 পর্যন্ত, এনএসি মার্কেট। ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে আজকে সকালে আমি একটা কিছু খবর পেয়ে কিছু শেয়ার কিনলাম যে এটার দাম বাড়বে, সেই শেয়ারটা কিনলাম, বিকেলে এটার দাম বাড়বে, আমার ফাটকা কাজে এলো না, ও শেয়ারের দাম আরও কমে গেল। তাহলে আমি কিনেছিলাম 500 টাকায় হয়তো শেয়ারটা, আমি ভেবেছিলাম এটা 520 টাকা কি 510 টাকা কি 550 টাকা হবে, আমি যা ইনভেস্ট করেছি তার উপর একটা বিরাট লাভ পাবো। উল্টে ওটা হয়ে গেল 450 টাকা। আপনার লস, বিশাল লস হবে। আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, আমরা শেয়ার মার্কেটে এই জন্যে যাব না। হঠাৎ বড়লোক হবার জন্যে শেয়ার মার্কেটে যাব না। এইসব ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, ফিউচার অপশান ট্রেডিং, এসব কারা করে? যারা হোল টাইমার, সারাদিন এই নিয়ে স্টাডি করছে, পড়াশুনো করছে, টেকনিক্যাল জ্ঞান অর্জন করেছে, তাদের পেশাটাই হচ্ছে এইটে, ট্রেড করা। আমরা তো ট্রেড করতে শেয়ার মার্কেটে যাব না, আমরা যাব ইনভেস্ট করতে, যে আমার ভবিষ্যৎ রিটায়ারমেন্ট প্ল্যানের একটা অংশ যেন এখান থেকে পেয়ে যাই, বা আমার মেয়ের বিয়ের টাকাটা যেন এখান থেকে পেয়ে যাই, বা আমার মেয়ে বা ছেলের উচ্চশিক্ষার জন্যে 10 লাখ 20 লাখ টাকা যাতে এখান থেকে 10 বছর বাদে পেয়ে যাই। আমরা তো এই জন্যে যাব। তাহলে আমরা কি করব? আমরা কিছু শেয়ারকে আগে সিলেক্ট করব, করে সেটাকে আমি লং টার্মের জন্যে 3 বছর, 2 বছর, 5 বছর আমি ইনভেস্ট করে রেখে দেবো। আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা 1 লাখ টাকা রাখলেন, আপনি কি রোজ দেখেন যে ওটা কী হবে? আপনি তো 5 বছর বাদে যাবেন ওটা ভাঙাতে। ঠিক এখানেও আমি কিছু শেয়ারে ইনভেস্ট করব, করে রেখে দেব। এখন মার্কেট শর্ট টার্মে কোনো কারণ ছাড়াই শেয়ারের দাম বাড়তে পারে বা কমতে পারে, নানা রকম হুজুগ ওঠে, নানা রকম ছোটোখাটো ঢেউ আসে, ছোটোখাটো আন্তর্জাতিক ঘটনা ঘটে, ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ, এরকম কিছু কিছু ঘটনা ঘটে,
তাতে একটা ঢেউ ওঠে, সেই ঢেউতে কখনো শেয়ার মার্কেটে ক্রাশ হয়, নেমে যায়, আবার সে উঠে যায় তার পূর্বের অবস্থায়। পার্মানেন্টলি শেয়ার মার্কেট ভেঙে যাবে, একেবারে ক্রাশ হয়ে বসে থাকবে, এ হতে পারে না। তাহলে বুঝতে হবে সেই দেশের অর্থনীতি একেবারে ধসে গেছে, শেয়ার উঠে দাঁড়াতে পারবে না, কারোর চাকরি থাকবে না, জিনিস বিক্রি হবে না, অর্থাৎ ইনফ্লেশনের উল্টো যেটা হয় ডিফ্লেশন, সেটা ঘটবে। বাজারে কোনো চাহিদা থাকবে না কোনো জিনিসের, কলকারখানা বন্ধ হয়ে যাবে। ডিফ্লেশনে এই হয়, আপনার চাকরি থাকবে না, তা চাকরি আপনার নেই আর আপনার টাকা বাড়তে থাকবে, হয়? সেটা হবে না, সেটা হয় না। সাধারণত কোনো দেশে এরকম অবস্থা ঘটে না। 2 বছর 4 বছরের জন্য ঘটতে পারে, দীর্ঘমেয়াদীভাবে হয় না। আর আমাদের ভারতবর্ষে এখন জিডিপি গ্রোথ হার যেটা 7 থেকে 7.5, সারা পৃথিবীর ভিতর সেরা। অতএব আমাদের এরকম ভাবনার কোনো কারণ নেই। ভারত এখন হচ্ছে সকলের ডেস্টিনেশন, পুঁজিপতিদের। অতএব আপনার এই সব ভাবার কোনো কারণ নেই। আপনি আগে সিলেক্ট করুন কিছু শেয়ার। টাটা, রিলায়েন্স, টাটার অন্তত অনেক শেয়ার আছে, টিসিএস থেকে শুরু করে বহু শেয়ার আছে, সেগুলো রিলায়েন্স, হিন্দুস্তান ইউনিলিভার, হিন্দুস্তান এরোনটিক্স, আইটিসি, এরকম অসংখ্য ভালো ভালো কোম্পানি আছে। আপনি দেখুন, ওই যে বলেছি পিইউ রেশিও, এইসব রেশিও, বিভিন্ন ফিনান্সিয়াল প্যারামিটার, এসব আপনার কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি শুধু কোম্পানির নামটা জানেন কি না, মোটামুটি বিখ্যাত কোম্পানি কিনা, গত 50-100 বছর তারা ব্যবসা করছে কিনা, তাদের নিয়মিত প্রফিট হচ্ছে কিনা, এইটুকু জানলেই আপনার হবে। সেই জাতীয় শেয়ারে অল্প অল্প করে ইনভেস্ট করুন। আপনি আপনার সমস্ত সঞ্চয় শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, আমি তা বলছি না। আপনার টোটাল যে সঞ্চয় প্রতি মাসে হচ্ছে বা প্রতি বছর যে সঞ্চয়টুকু হচ্ছে, সেটা বিভিন্ন খাতে পিপিএফে রাখতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, ব্যাংকে কিছু রাখতে হবে, আর এমার্জেন্সি ফান্ড বলে একটা ফান্ডে কিছু টাকা রাখতে হবে। বাকি টাকা হয়তো 20% কি 30% সঞ্চয়ের টাকা আপনি শেয়ার মার্কেটে রাখুন। কিভাবে রাখবেন এই জাতীয় শেয়ারে? সেটা একবারে না, ধীরে ধীরে 1, 2, 3টে করে শেয়ার কিনতে থাকুন। প্রতি মাসে কি 2 মাস অন্তর, 3 মাস অন্তর অল্প অল্প করে কিনতে থাকুন, কিনে ভুলে যেতে থাকুন যে আপনি কিনেছিলেন। তারপর কি হবে? এবার কি সবচেয়ে বড় জিনিসটা কি, আপনার কিন্তু একটা ডাইভার্সিফাই করতে হবে। এই যে আপনি খরিদ করবেন বিভিন্ন সেক্টরে, যেমন আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর, তারপরে কনজিউমার সেক্টর, এফএমজি সেক্টর, এরকম ফার্মা সেক্টর, বিভিন্ন সেক্টরে, ডিফেন্সের সেক্টর, ইনফ্রাস্ট্রাকচারের সেক্টর, বিভিন্ন সেক্টরে আপনি যেটুকু ইনভেস্ট করবেন সেটাকে ডিস্ট্রিবিউট করতে থাকুন বিভিন্ন সেক্টরে। তার কারণ কি, এটা হতে পারে না যে ব্যাংকে সেক্টর ধস নামলো, আইটি সেক্টরেও ধস নামবে, এ হয় না। সমস্ত সেক্টর একদিনে ধস নামবে না। মেটালের দাম যদি বাড়তে থাকে, ব্যাংকিং সেক্টরে ধস নামলে তার কিছু এসে যাবে না, তার এফেক্ট। তাহলে আপনার কোনো না কোনো সেক্টরে 1-2 শেয়ারের পতন হলেও বাকি শেয়ারগুলোর বৃদ্ধির হার চচ্চড়িয়ে বাড়তে থাকবে। এইটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। আপনি পুরো টাকা নিয়ে এলেন, নিয়ে এসে বললেন
টাটার অমুক শেয়ারে আমি লাগিয়ে দিলাম না। আপনার টোটাল সঞ্চয়ের টাকাটা বিভিন্ন শেয়ারে, বিভিন্ন কোম্পানির শেয়ারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অল্প অল্প করে লাগাতে থাকুন। এইভাবে আপনার পোর্টফোলিওটা তৈরি করুন। এটাকে বলে পোর্টফোলিও। তাতে আইটি সেক্টর থাকবে, মেটাল সেক্টর থাকবে, ডিফেন্স সেক্টর থাকবে, এফএমজি সেক্টর থাকবে, সমস্ত রকম মেজর যে সেক্টরগুলো, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সমস্ত রকম সেক্টর এর শেয়ার অল্প অল্প করে কিনতে থাকুন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি ভাবলেন টাটা মোটর, টাটা মোটর তো খুব ভালো শেয়ার, আমি 20,000 টাকা আছে, 20,000 টাকা দিয়েই টাটা মোটর কিনি। একেবারে ভুল। এমন হলো টাটা মোটরের মেন হচ্ছে ওদের জাগুয়ার গাড়ি, বিদেশে খুব ডিম্যান্ড। কোনো কারণে সেই বিদেশে কিছু ঘটে গেল, টাটা মোটরের শেয়ারে ধস নামবে। কিন্তু টাটা মোটর টিসিএস তো এর সাথে কোনো সম্পর্ক নেই, টাটা কনজিউমারের এর সাথে কোনো সম্পর্ক নেই। এই জাতীয় আপনি বিভিন্ন সেক্টরে ভিতর টাকাটাকে ছড়িয়ে দিন। আপনি সেই টাকাটাই লাগাবেন যেটা আপনার ইমিডিয়েটলি 6 মাস 1 বছর ভিতর লাগবে না। আশা করা যায় এই জাতীয় সেক্টরে আপনার যে শেয়ারগুলো কিনবেন তার দাম কোনো এক সপ্তাহ বা কোনো এক মাসে পতন ঘটলেও সেটা আবার রিকভারি করবে। অর্থাৎ আপনি যদি 1 বছর থেকে 3-5 বছরের জন্য রাখেন, আপনার রিটার্ন আপনি 15-20% রিটার্ন চোখ বন্ধ করে পাবেন। যেখানে পিপিএফ থেকে শুরু করে ব্যাংক কোথাও আপনাকে 7-8%-এর বেশি রিটার্ন দিতেই পারবে না। সেখানে আপনি 15-25% রিটার্ন চোখ কান বন্ধ করে এই জাতীয় জায়গায় ইনভেস্ট করলে আপনি পাবেন। অনেকে আপনাকে বলবে, আরে তুমি নূতন, তুমি এখনই সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে কেন? তুমি সবে চাকরি পেয়েছো, তুমি কলেজে পড়ো, আগে তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, আগে তুমি ইটিএফে ইনভেস্ট করো, এগুলো অনেক সেফ। ইয়েস, এগুলো সেফ। ইটিএফে ইনভেস্ট করব বলে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, সিপ করব বলে শেয়ার মার্কেটে সরাসরি আমি ঢুকবো না, এটা না। আমি শেয়ার মার্কেটে ফিউচার অপশানে যাব না, ইন্টারডেতে যাব না, 7 দিন 15 দিন 1 মাসের গল্পে সুইং ট্রেডে যাব না। আমি যাব ইনভেস্টমেন্ট, মোটামুটিভাবে মিড টার্ম থেকে লং টার্ম 3 থেকে 5 বছরের জন্যে আমি ইনভেস্ট করার পরিকল্পনা নিয়ে মাঠে নামব। তাহলে আপনার এটুকু বলতে পারি, আপনার টাকা নষ্ট হবে না। আপনি অন্য জায়গায় যে রিটার্ন পান তার থেকে বেশি ছাড়া কম পাবেন না। আপনার কোনো রেশিও জানতে হবে না, কোনো ফিনান্সিয়াল প্যারামিটার জানতে হবে না। শুধু আপনারা যদি বলেন আমি এরকম 15-20টা শেয়ারের নাম দিয়ে দিতে পারি, সেইগুলো অল্প অল্প করে বিভিন্ন সেক্টর ওয়াইজ আমি দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনারা কিনতে থাকুন। তরুণদের জন্যই মূলত বলা, যারা বয়স্ক আমার মতো, আমি বলবো এখনও মার্কেটের যে অবস্থা, এখন আমাদের আয়ু বেড়ে যাচ্ছে, কে 80 বছর বাঁচবে, কে 90 বছর বাঁচবে, কে 95 বছর বাঁচবে আমরা জানি না। কিন্তু আমাদের যেটুকু সঞ্চয় আছে বা আমাদের উত্তরসূরির জন্য যেটুকু সঞ্চয় রেখে গেছি, সেটাকে যদি একটু বাড়াতে পারি, যেটা আমার এখনই দরকার নেই যে টাকাটা, সেটা ব্যাংকে 6.5% 7%-এ না রেখে যদি ধীরে ধীরে তার থেকে কিছু কিছু টাকা আমি এই শেয়ার মার্কেটের বিভিন্ন ক্ষেত্রে, সেই ইটিএফ থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড এবং সরাসরি শেয়ারে ইনভেস্ট করি, তাহলে ক্ষতি কী আছে? যদি আমার রিটার্নটা আর একটু বেশি হয়, আমার যারা ভবিষ্যৎ আছে, নাতি নাতনি ছেলে মেয়ে,
তাদের জন্য যদি 2-4 লাখ টাকা বেশি রেখে যেতে পারি, ক্ষতি আছে কিছু? বা আমারও তো কনফিডেন্সটা বাড়বে, বাহ আমার টাকাটা বাড়ছে। অতএব আমি বলবো যে তরুণ থেকে শুরু করে আমাদের মতো সিনিয়র সিটিজেন সকলকেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এখনই দরকার। এটাই উপযুক্ত সময়। ভারতবর্ষের অর্থনীতির যে গতি প্রকৃতি এবং রাজনৈতিক স্থিতি অবস্থা যে এটা আছে, স্ট্যাবিলিটি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি মোটামুটি কেন্দ্রে রয়েছে আমরা ধরে নিতে পারি। অতএব এরকম একটা অবস্থায় ভারতের মার্কেট উপর দিকেই যাবে। অতএব আপনাদের অনুরোধ, হ্যাঁ একটা শব্দ বলেছি আপনাদের, সেটা হয়তো অনেকের কানে গেছে, ইটিএফ। এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা নিয়ে পরে একটা আলাদা ভিডিও করব, ইটিএফ দিয়ে কি করে আরও সেফ ইনভেস্টমেন্ট করা যাবে শেয়ার মার্কেটে, কি করে ইটিএফ দিয়ে গোল্ড কেনা যাবে, সেই সব নিয়ে আর একটা এপিসোড পরবর্তীকালে করব। অতএব আগেও যা বলেছি, ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টটা খুলে ফেলুন। সারা পৃথিবীর মানুষ, সারা গুজরাট, মহারাষ্ট্র, অন্যান্য উন্নত স্টেটের মানুষ যে বেনিফিটটা নিচ্ছে, আমরা বাঙালিরা ঘর কোনো ভীতু ডিম ভয়ে ভয়ে মরলাম। ওই যে বাবা ঠাকুরদা এক সময় বলে গেছিল, আরে সেগুলো ছিল গাধা, তারা মার্কেট অ্যানালিসিস কিছু না বুঝে তারা ধপ করে সব টাকা পয়সা দিয়ে একটা শেয়ার কিনলো, সে পাবলিকের কথা শুনে সেই শেয়ারটা ধুম করে পড়ে গেল, জমি বাড়ি সব বেচে দিতে হলো। আমরা তো সেভাবে যে যাচ্ছি না, সেই পরিকল্পনা তো আপনাদের দিইনি, তাহলে আমাদের ভয় কী আছে? আমরা তো জুয়া খেলতে যাচ্ছি না। যারা করে তারা হচ্ছে এক ধরনের স্পেশালাইজড, তাদের ট্রেনিং আছে, তারা পড়াশুনো করে, তারা মার্কেটের নানা রিউমারের খবর রাখে, কোথায় রেড হচ্ছে কার কোম্পানিতে, তাহলে সেই কোম্পানির শেয়ার পরবর্তী দিন সকালে পড়তে পারে। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর খবর তাদের নেটওয়ার্কে এসে যায়। তারা এটাই তাদের পেশা। তারা ফুল টাইম আমার আপনার মতো চাকরি করতো না, ব্যবসা করতো না। আমাদের তো সেই সময় নেই ওই স্টাডিটা করার। এটাই ভুল হয়ে যায়, সাধারণ মানুষ এটাই ভুল করে যে ওরা যে স্টাডি করে সেই স্টাডি করার সময় আমাদের নেই, আমাদের অন্য পেশা। আমরা এসেছি টাকা ইনভেস্ট করার জন্যে, টাকা বাড়ানোর জন্যে, সেটা করব। তখন এর থেকে বেশি তাড়াতাড়ি টাকা বাড়ানোর আর কোনো জায়গা নেই। আর অনেকটা টাকা না হলে, হ্যাঁ আপনি বলবেন কেন রিয়েল এস্টেট, আমি যদি জমি কিনি, ফ্ল্যাট কিনি, রাইট, তাতে আপনার কত টাকা লাগবে? লাখ লাখ টাকা লাগবে। একটা কলকাতায় মোটামুটি ফ্ল্যাট কিনতে এখন 40-50 লাখ, যে কোনো জায়গায় একটা জমি কিনতে 8-10-20 লাখ টাকা। আপনি কোথায় একসাথে একটা নতুন চাকরি করছেন 5 বছর 10 বছর এত টাকা জমাতে পেরেছেন? সেইটা করার জন্যই তো এই ইনভেস্টমেন্টগুলো করা, যাতে টাকাটা তাড়াতাড়ি বেড়ে একটা থোকে টাকা হয়ে যায়, আমি অন্যত্র ইনভেস্ট করতে পারি। আমি যখন এখানে 10-20 লাখ টাকা হয়ে যাবে, আমি একটা ফ্ল্যাট নেব, নয় একটা জমি নেব, রাইট, আবার এখানে ইনভেস্ট করা শুরু করব। আমরা তো এটাই করতে চাইছি। ঠিক আছে, সেই সাথে আবারও বলা, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিওগুলো আপনারা সঠিক সময় নোটিফিকেশান পেয়ে যান এবং দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।